যেসব ব্যাংকগুলো নানাভাবে পয়সাগুলো উঠিয়ে নিয়েছে, সেই ব্যাংকগুলোর এমডি বা বোর্ডের অনেকেরই কিছুই হয়নি। যিনি সারা জীবন সুদী ব্যাংকের এমডি ছিলেন এবং স্বৈরাচারদেরকেই সাহায্য সহানুভূতি পয়সা দিয়েছেন, তিনি এখন একটা বড় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এটা মেনে নিতে পারি না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার যোগ্য কি আর লোক নাই? যে ইসলামী ব্যাংক 40 বছরও উপরে বাংলাদেশে আছে। অনেক ট্রেন আপ, অনেক জ্ঞানী গুণী এই ব্যাংকে আছে। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আগে অখাদ্য কুখাদ্য গভর্নর করেছে, সেখান থেকে একজন নামি দামি অনেস্ট লোকে গভর্নর করতে পেরেছে, সেটা যখন ধন্যবাদযোগ্য। এবং সুদী ব্যাংকের একজনকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো, এটা ধন্যবাদের আশেপাশে পড়ে না। ব্যাংক খাতকে গত 16 বছর ধরে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এখন কি তার উত্তরণ ঘটছে? এক কথায় বললে আমি একটু আশাবাদী মানুষ। যদি এক সেন্টেন্সে উত্তর চান তাহলে বলবো অবশ্যই ঘটছে। কেননা বাংলাদেশ ব্যাংক থেকে $800 মিলিয়ন চলে গেছে, সেটার বিচার এখনো হয়নি। এবং 36 জুলাইয়ের আগে প্রত্যেক সপ্তাহেই বড় বড় লোটেরা পয়সা নিয়ে যেত বিদেশে। নৌকা যেমন ফুটো থাকলে নৌকা ডুবে যায়, তেমনি বাংলাদেশ ব্যাংকে অন্তত ওই ফুটাটা কিছু বন্ধ হয়েছে, এটা আমি বিশ্বাস করি। এবং প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির মধ্যে, জাল কোম্পানির মধ্যে যে পয়সাগুলো প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে চলে যেত, আমার কাছে মনে হয় সেটারও একটা বিহিত হয়েছে। 100% না হলেও কিছুটা হলেও হয়েছে। থার্ড কথা হলো, শুনতাম আগে যখনই কোনো বড় হাই প্রোফাইলের লোকগুলো বিদেশে যেত, তারা সুটকেস ভরে ডলার নিয়ে যেত। এবং শোনা গেছে অনেক সময় ব্যাংকের ভোল্ট থেকে ডলারগুলো নিয়ে চলে যেত। আমার কাছে মনে হলো সেই জিনিসগুলো এখন বন্ধ হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফর গভর্নর, উনি আইএমএফ চাকরি করছে, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করছে এবং সব অর্গানাইজেশনগুলো ওনাকে বিশ্বাসও করে। কিন্তু আমার একটু প্রশ্ন আছে, যারা যেসব ব্যাংকগুলো নানাভাবে পয়সাগুলো উঠিয়ে নিয়েছে, সেই ব্যাংকগুলোর এমডি বা বোর্ডের অনেকেরই কিছুই হয়নি। যেমন একটা এক্সাম্পল দেই, যিনি সারা জীবন সুদী ব্যাংকের এমডি ছিলেন এবং স্বৈরাচারদেরকেই সাহায্য সহানুভূতি পয়সা দিয়েছেন, তিনি এখন একটা বড় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এটা মেনে নিতে পারি না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার যোগ্য কি আর লোক নাই? যে ইসলামী ব্যাংক 40 বছরও উপরে বাংলাদেশে আছে। অনেক ট্রেন আপ, অনেক জ্ঞানী গুণী এই ব্যাংকে আছে। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আগে অখাদ্য কুখাদ্য গভর্নর করেছে, সেখান থেকে একজন নামি দামি অনেস্ট লোকে গভর্নর করতে পেরেছে, সেটা যখন ধন্যবাদযোগ্য। এবং সুদী ব্যাংকের একজনকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো, এটা ধন্যবাদের আশেপাশে পড়ে না। কিন্তু এখন কথা হলো, একা মানুষ এতগুলো ব্যাংক, এতগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কন্ট্রোল করা খুবই দুরূহ ব্যাপার। তাহলে আমাদের কি করা উচিত? যারা ব্যাংকের বোর্ডগুলোকে চেনে, যারা ব্যাংকের এমডিগুলোকে নিয়োগ দিয়েছে, যারা চেনে, তাদের কাজের প্রতিবেদন নেওয়া উচিত। তারা আসলে ভালো কাজ করেছে কিনা, ভালো লোন দিয়েছে কিনা, এক্সপোর্টে প্রমোট করেছে কিনা, সেই জাতীয়
লোকদের লিস্ট করে তাদেরকে রাখা উচিত, যারা ভালো তারা থাকবে, আর যারা ভালো নয় তাদেরকে অনতিবিলম্বে বিদায় দেওয়া উচিত। না হয় তারাই তো ওনাদের অ্যাগেনস্টে পয়সা নিয়োগ করবে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এগুলো উদ্ধারের উপায় কি স্যার? জটিল প্রশ্ন। প্রথম কথা হলো মানুষের টেকনোলজি। যদি আপনার দেশে টেকনোলজি না থাকে, আপনি অন্য দেশ থেকে ধার করতে পারেন, টেকনোলজি কিনতেও পারেন, কিনে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। এখন আমাদের জানতে হবে পৃথিবীতে অন্য কোনো দেশ এইভাবে পয়সা উদ্ধার করেছে কি না, তাহলে তারা সেই পদ্ধতি উদ্ধার করতে পারে। আর না হয় মনে করে যে যে দেশে পয়সাগুলো গিয়েছে সেই দেশের সাথে যোগাযোগ করে পার্সিউ করে যদি কিছু করা যায়। কিন্তু আমার কাছে এটা সবসময় একটা দুরূহ ব্যাপার বলে মনে হয়। যেমন ফিলিপাইনের প্রেসিডেন্ট, উনি যাওয়ার সময় মিস্টার মার্কোস অনেক লাগেজ নিয়ে, সোনা গহনা, কি বলে ডলার, বিলিয়ন ডলার নিয়ে গেছে বিমান ভারী করে। উনি হাওয়াইতে চলে গেছে। যখন মৃত্যুর সময় এসছে বা তার আগে ফিলিপাইন গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছে, আমি যা পয়সা নিয়ে এসছি তা ফেরত দেব, কিন্তু আমার মৃত দেহটা তোমার দেশে নিয়ে যাবা। উনি জীবিত থাকাকালীন কেউ এগ্রি করেনি। সালমান এফ রহমান সহ বিতর্কিত ব্যবসায়ীদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখুন, ওনারা একটা সিস্টেমের মাধ্যমে ব্যাঙ্কগুলোর থেকে পয়সা উঠে নিয়েছে। প্রথম কাজ হলো সেই ব্যাংক থেকে সেই এমডি, সেই যোগসাহ যেসব অফিসার ছিল তাদেরকে বের করে দিতে হবে। বিদেশে একটা নিয়ম আছে, যখন একটা বড় কোম্পানি ওভারবার্ডেন হয়ে যায় তখন এগুলোকে অন্য কোম্পানি টেক ওভার করার একটা নিয়ম আছে। আমাদের দেশে কেনা বেচার নিয়ম আছে, কিন্তু ওই রকম নিয়মটা আমাদের দেশে খুবই কম। তারপরে ওনার যে ব্যবসাগুলো আছে এগুলো চলন্ত ব্যবসা। আমি মনে করি সরকারের উচিত এখানে ম্যানেজমেন্ট বসাইয়া ওগুলো চালিয়ে রাখা, তাহলে জবগুলো নষ্ট হবে না, এবং এক্সপোর্ট যদি থাকে এক্সপোর্টগুলো বলবৎ থাকবে, এবং ওই আয়টা সরকারের ঘরে যাবে। কিন্তু কিছুতেই বন্ধ করা উচিত হবে না। ধরুন বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক, এদের এলসি ছিল অনেকে আবার দুশ্চেনি পয়সা বাইর করে নিয়েছে। এগুলা তখন যে চলমান ফ্যাক্টরিগুলোকে অন্য কোনোভাবে চালাতো, তাহলে সব জব থাকতো, এক্সপোর্টও থাকতো, পয়সাগুলো আদায় করে নিতে পারতো। কিন্তু এটা এখন আমি একবার দেখছি যে কোনো একটাতে গরু রাখতেছে, কোনো কিছু হচ্ছে না। অতএব যেসব ব্যবসাগুলো আছে এগুলো রান করার জন্য সরকারের উচিত এখানে ভালো ম্যানেজমেন্ট কমিটি দিয়ে দেওয়া, এবং এমডি বা চেয়ারম্যান দিয়ে দেওয়া, যাতে করে এগুলো চলে, এবং এগুলোর আয় থেকে সরকারের ঘরে পয়সা দেওয়া। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া
চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা